প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেটি আমাদের যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ও জায়গার নাম হাইড রেখেছেন সমস্যাগত কোনো কারণে। এবার ঘটনা শুরু করা যাক। শুরু হয় প্রায় 9 বছর আগে। আমার 13তম জন্মদিনে হঠাৎই একটা পার্সেল আসে অজ্ঞাত নামে। আজও আমি জানতে পারিনি কে সে প্রেরক। সেই অজ্ঞাত ব্যক্তি কবে আমার সামনে আসবে সেটা নিয়ে আমি আজও সন্দিহান। আমি বিভা। কিছুক্ষণ আগেই আমার নামের পাশে বিবাহিত তকমাটা লাগিয়ে দেওয়া হয়েছে। মাস্টার্সে ভর্তি হয়েছি কিছুদিন আগে। অনেক দিন যাবতেই বাবা বিয়ে নিয়ে তোড়জোড় করছিল। অবশেষে আজ বাবার জেদের কাছে হার মেনে বিয়েটা করতেই হলো। অথচ যার সাথে বিয়ে হয়েছে তাকে আজও আমি প্রথম এক নজরে দেখেছি এবং কখনো অবধি তার সাথে কোনো কথাও হয়নি। শুনেছি সে ডাক্তার, কর্মসূত্রে রাজশাহী থাকে। অনুষ্ঠানের পর আমাকেও রাজশাহী চলে যেতে হবে। ভাতিন আমার বর আর ওর পরিবার আজও আমাকে প্রথম দেখতে এসেছিল। যদিও ওরা আগেই আমাকে দেখেছে, বাবার সাথে তাদের কথাবার্তাও আগে হয়েছে এবং অফিসিয়াল আজই প্রথম এসেছিল। আজই ওরা কাবিন করিয়ে নিয়েছে। অনুষ্ঠান করে 1 মাস পর আমাকে নিয়ে যাবে। বাবার মুখের ওপর আমি কথা বলতে পারিনি, বললেও বাবা শুনতো না। গত 2 বছর যাবৎ বাবা বিয়ের কথা বলছিল। আমি 7-5 বুঝিয়ে এতদিন আটকে রেখেছিলাম। আজ আর শেষ রক্ষা হলো না। আর আজ আমি বাবাকে জোর গলায় কিছু বলতেও পারিনি। বলার মতো কিছুই ছিল না। বাবাকে বলতে পারিনি আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না, নিজেকে অন্যের জন্য তৈরি করতে আমার একটু সময় লাগবে। বাবাকে বলতে পারিনি আমার মনটা আমি অনেক আগেই কাউকে দিয়ে বসে আছি যাকে কখনো চোখেই দেখিনি, যার নামটাও আমি জানি না। আমি তাকেই ভালোবেসে বসে আছি, যদিও গতকাল সে আমাকে বুঝিয়ে দিয়েছে তার প্রতি আমার ফিলিংসগুলো শুধুই মরীচিকার মতো, তাকে আমার পাওয়া হবে না। গতকাল আমার জন্মদিন ছিল। গত 9 বছরের মতো গতকালও সেই অজ্ঞাত নামের পার্সেল এসেছে এবং এটা তার পাঠানো 10তম পার্সেল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমরা 2 বোন। প্রভা আমার ছোট বোন। আমার আর ওর মধ্যে বয়সের তফাৎ মাত্র 1.5 বছর। আমার আর প্রভার গলায় গলায় ভাব। আমাদের মধ্যে ঝগড়া কখনোই হয় না। দুজনেই দুজন অন্তঃপ্রাণ এবং বাবা মা দুজনেই চাকরিজীবী। সেদিন আমার জন্মদিন ছিল। আমি আর প্রভা বাসায় ছিলাম সেদিন। আম্মু আর বাবা তাড়াতাড়ি চলে আসবে বলে আশ্বাস দিয়ে বেরিয়ে যায়। ভর দুপুরে কলিং বেল বেজে ওঠায় আমরা ভেবেছিলাম আম্মু বাবা হয়তো চলে এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। অথচ আম্মুর কড়া রেস্ট্রিকশন ছিল, লুকিং গ্লাসে না দেখে কে সেটা শিওর না হয়ে দরজা খোলা যাবে না। সেদিন আমি এত কিছু ভাবিনি। দরজা খুলে খুব অবাক হয়ে গেলাম। কেউ নেই। প্রভাও আমার পিছনে এসে দাঁড়ালো। চারদিকে কাউকেই দেখলাম না। প্রভা ফ্লোরের দিকে ইশারা করলো, আপু দেখো গিফট। ফ্লোরে তাকিয়ে দেখি আসলে একটা পার্সেল রাখা। বক্সের ওপরে প্রাপকের জায়গায় আমার নামটা জল করছে, কিন্তু প্রেরকের জায়গায় অজ্ঞাত লেখা। এবং আমি আর প্রভা অবাক হয়ে বক্সটা ভেতরে নিয়ে আসি। বক্সটা খুলে কি না ভাবছিলাম। আপু খুলে দেখ কি আছে ভেতরে। বক্সটা খোলা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? খুলে দেখ না কি আছে ভেতরে। কিন্তু কে পাঠিয়েছে সেটা তো জানি না। অপরিচিত কারো গিফট। তুই বক্সটা খুলে দেখ তো, হয়তো ভেতরে তার পরিচয় পাবি। প্রভার কথায় বক্সটা খুললাম। বক্স থেকে প্রথমেই বের হলো একটা বেলি ফুলের মালা। এরপর পেলাম একটা কালো জামিনের সাদা সুতোয় হালকা কাজ করা সাদা পানের একটা শাড়ি, এবং শাড়িটা ভীষণ সুন্দর। কালো আর সাদা 4 ডজন কাচের চুড়ি এবং 2 পাটি পায়েল, এবং শাড়ির সাথে ম্যাচ করে কানের দুল, এবং একটা বড়সড় ডায়েরির সাথে কিছু বেশ সুন্দর কলম, এবং তলানিতে পড়েছিল একটা নীল কাগজের চিরকুট। অতি উৎসাহী হয়ে কাগজের ভাঁজটা খুব জলদি খুললাম। বিভা, হ্যাপি বার্থডে ডিয়ার, মেনি রিটার্নস অফ দ্য ডে। আমি কে সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে বুঝি। ইচ্ছেটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো। যখন সময় হবে আমি নিজেই তোমার সামনে এসে দাঁড়াবো। তার আগে আমি কে, কেন তোমাকে গিফট পাঠাই এসব নিয়ে একদম চিন্তা করবে না। পড়াশোনায় মন দাও। আর আমার এই পার্সেলটার কথা ঘূর্ণাক্ষরে কাউকে বলবে না। তোমার পাশের পিচ্চিটা তো জানেই, ওকে বলে দিবে কাউকে যত না বলতে। অবশ্য তুমি নিজেও পিচ্চি। তোমার ডায়েরি লেখার অভ্যাস আছে কিনা জানি না, তবে এখন থেকে করে ফেলবে। যে ডায়েরিটা পাঠিয়েছি তাতে আজ থেকে তুমি রোজ লিখবে। তোমার ভালো লাগা খারাপ লাগা সব লিখে রাখবে। প্রতিদিন একটা লাইন হলেও লিখবে। আমি আবারও বলছি, পড়াশোনার কোনো প্রভাব যেন না পড়ে। পড়াশোনা ঠিক মতো না করলে আমি কখনোই তোমার সামনে আসবো না। ভালো থেকো। ডায়েরির কোনো একটা পাতায় একটা ফোন নম্বর লেখা আছে। ওখানে ছোট করে একটা মেসেজ দিবে। তবে হ্যাঁ, তুমি কখনো কল দেওয়ার চেষ্টা করো না।
আর আমি কে সেটা জানার চেষ্টাও করবে না। অজ্ঞাত এবং কাগজটা ভাঁজ করে আমি প্রভা একে অপরের মুখের দিকে তাকালাম এবং দুজনেই জিজ্ঞাসু দৃষ্টি। কে হতে পারে? প্রভা আমাকে তাড়া দিল জিনিসগুলো সরিয়ে ফেলার। আম্মু চলে আসলে আর এসব জানলে খুব বকবে এবং দুজন মিলে গিফটগুলো কাভার্ড এ রেখে দিলাম এবং আম্মু কখনোই আমাদের জিনিসপত্র হাত দেয় না। আম্মু চাকরিজীবী বলেই নিজেদের কাজটা আমরা নিজেরাই করতে শিখে গেছি। আম্মু আব্বু বিকেল নাগাদ ফিরে আসে। ঘরোয়াভাবেই আমরা জন্মদিন পালন হয় এবং রাতে আম্মু আব্বু শুয়ে পড়ার পর আমি ডায়েরি নিয়ে বসলাম। কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেক ভেবে লিখে রাখলাম এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। কোনো একটা রহস্য এখান থেকে শুরু এবং এর শেষটা কোথায় আমার জানা নেই। তবে সেই অজ্ঞাত লোকটা কে জানার খুব ইচ্ছে হচ্ছে। তার পাঠানো গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে। ডায়েরি ঘেটে একটা পৃষ্ঠায় একটা নম্বর খুঁজে পেলাম এবং আম্মু আব্বু বাইরে থাকে বলে বাসায় একটা ফোন রেখে যায়। যদিও এই ফোনটাতে এক তুচ্ছ আধিপত্য আমারই এবং ফোনটা হাতে নিয়ে নাম্বারটাকে হাই লিখে এবং একটা টেক্সট করে নাম্বারটা ডিলিট করে দেই। আম্মু সচরাচর ফোন চেক করে না, তাও রিস্ক নিতে চাইনি। নাম্বারটা ততক্ষণে আমার ব্রেনে সেভ হয়ে গেছে। খুব ইচ্ছে করছিল নাম্বারটাতে একটা কল দিতে। শেষ অবধি ইচ্ছাতে আর প্রশ্রয় দেয়নি। হঠাৎ ফোনের মেসেজ টানে বেজে ওঠে এবং দেখলাম সে নম্বরটা থেকে একটা টেক্সট এসেছে। মনে হয়েছিল আমার হার্টবিট বেড়ে গেছে। যদিও তখন এত কিছু বুঝিনি, তবে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল সেটা বুঝেছি। মেসেজটা ওপেন করতেই দেখলাম থ্যাঙ্কস। আমি জানি তোমার কল দিতে ইচ্ছে হচ্ছে, আমি কে সেটা জানতে ইচ্ছে করছে, কিন্তু সঠিক সময় এখনো আসেনি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। মেসেজটা ডিলিট করে শুয়ে পড়ি। সকালে স্কুল আছে, বেশি রাত জাগা ঠিক হবে না। সেদিন থেকেই আমার ডায়েরি লেখা শুরু। এখন ডায়েরি লেখাটা আমার নেশা হয়ে গেছে বলতে পারি। যাই ঘটুক আমাকে রাতে ডায়েরি নিয়ে বসতেই হবে। পরদিন থেকে আগের মতো সব চলছে, স্কুল বাসা পড়াশোনা। তবে এর মধ্যে যুক্ত হয়েছে ডায়েরি লেখা আর ফোনটা একটু পর পর চেক করা কোনো মেসেজ এসেছে কিনা সেটা দেখার জন্য। তবে সে মেসেজ খুব কম করত। মাসে একটা মেসেজ আসতো তার, এবং তাও আবার আমার কোনো কাজ তার ভালো না লাগা বা না লাগলে সেটা জানানোর জন্য। আমার 14তম জন্মদিনে সে পার্সেল পাঠিয়েছিল। সেখানে একটা কলাপাতা রঙের শাড়ি এবং শাড়ির সাথে ম্যাচিং করা কানের দুল এবং চুড়ি পায়েল, সাথে 14টা গোলাপ ফুল। ডায়েরি আর কলম তো ছিলই। ডায়েরির ওপরে একটা ছোট চিরকুট লাগানো ছিল, যাতে লেখা ছিল তোমার প্রতিদিনকার ঘটনাগুলো লিখে রাখবে, তোমার ভালো লাগা খারাপ লাগা সব। একদিন হুট করে এসে ডায়েরিগুলো চেয়ে বসবো আর তোমার সব অনুভূতি ভাবনাগুলো একেবারে জেনে যাব। এবার তার কোনো পরিচয় পাইনি। তবে সেদিন রাতে আমাকে অবাক করে দিয়ে তার কল আসে। ফোনের স্ক্রিনে তার নাম্বারটা দেখে বুকের ভেতর কেমন যেন ঢিপ ঢিপ করছিল। কলটা রিসিভ করে চুপ করে রইলাম। ওপাশের মানুষটাও চুপ। আমিও প্রথম কথা বললাম, কেমন আছেন? প্রথমে সালাম দিতে হয় সেটা নিশ্চয়ই জানা আছে। আমি লজ্জা পেয়ে গেলাম। আসলেই সালাম দেওয়া উচিত ছিল। সরি। ইটস ওকে। হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাঙ্কস। মাই প্লেজার। বাই দ্য ওয়ে, গিফট পছন্দ হয়েছে তোমার? জি। ডায়েরি লিখছো তো রোজ? জি। এবং গুড। তাহলে ঘুমিয়ে পড়ো। আপনি? আমি কথাটা শেষ করতে পারিনি, তার আগেই সে বলে উঠল, তোমাকে বলেছিলাম আমি কে সেটা প্রশ্নটা আমাকে করবে না। আমি তোমাকে বলবো আমি কে, তবে সেটা সঠিক সময়ে। রাখছি এখন, বলে সে কল কেটে দিল। কি অদ্ভুত মানুষ। এরপর আবারও তার মেসেজ হঠাৎ করেই আসতো। একদিন আমি স্কুল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরি এবং বাসায় আসার কিছুক্ষণ পরেই সেই নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার পর তার গুরুগম্ভীর কণ্ঠটা শুনলাম। মনে হচ্ছিল সে খুব রেগে আছে আর কখনো বৃষ্টিতে ভিজে রাস্তায় হাঁটবে না। আর কখনো যেন এরকম না হয়। কেন? সে কিছু না বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর মেসেজ দিল, বৃষ্টিতে ভেজার পর তোমার জামা শরীরের সাথে লেপ্টে ছিল। তুমি বড় হচ্ছ এবং সেটা ভুলে গেছো। সেটা ভুলে গেলে চলবে না। ভেজা কাপড়ে রাস্তায় হাঁটছিলে, রাস্তার লোকজন তোমাকে আর চোখে দেখছিল। আমি চাই না তোমার বডি সেফ এভাবেই দেখুক ওরা, এবং আর কখনো যেন এরকম না হয়। মেসেজটা পরে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, লজ্জাও পেয়েছিলাম ভীষণ। এরপর আর কখনো আমি বৃষ্টিতে ভিজে ফিরি
বেরিনি। বাইরে থাকা অবস্থায় বৃষ্টি হলে বৃষ্টি থামা অবধি অপেক্ষা করি, নয়তো ছাতা নিয়ে বা রিক্সায় ফিরে আসি। বৃষ্টি বিলাস নিজের জন্য নিষিদ্ধ করে দিয়েছি এরপর থেকে। পড়াশোনা, বাবা মা, বোন আর তাকে নিয়ে ভালোই কাটতো সময়গুলো। ক্লাস 8-এ বৃত্তি পেলাম, সেও খুব খুশি হলো। পরের জন্মদিনে আবারও তার গিফট, তবে গিফটটা আসে জন্মদিনের পরের দিন। আমার জন্মদিনটা বেশ শুক্রবারেই হয়েছিল সেদিন, এবং আম্মু আব্বু বাসায় থাকবে না বলে সে গিফটটা পরের দিন পাঠাবে বলে আমাকে মেসেজ করে জানিয়েছে। আমি শরীর খারাপের বাহানা করে পরের দিন স্কুলে যাইনি। বারবার দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে লুকিং গ্লাসে দেখছিলাম কেউ আসছে কিনা। হতাশ হয়ে আমি রুমে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে শুধু পার্সেলটাই পেলাম। তখন আফসোস হলো, আর একটু সময় থাকলে হয়তো দেখতে পারতাম কে গিফটটা রেখে গেছে। এবারও সেই একই গিফট, একটা সাদা জমিনের লাল পানের একটি শাড়ি, চুড়ি এবং কানের দুল, ডায়েরি, কলম আর বকুল ফুলের মালা। আমার জন্মদিনের পরদিন থেকে নতুন ডায়েরি লেখা শুরু করতাম এবং তার কথা মতো একটা লাইন করে হলেও লিখতাম। তার কল বা মেসেজ এর জন্য চাকতের মতো অপেক্ষা করতাম। এবং যদিও এই 3 বছরে সে 3বার কল দিয়েছে, সে 4র্থবার কল দেয় যখন আমি ক্লাস 10-এ পড়ি এবং আমি কোচিং শেষ করে আমার কিছু ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে বাসায় ফিরছিলাম। এটা তার ভালো লাগেনি, সেটা জানানোর জন্য কল দেওয়া, এবং শুধু অবাক হতাম এবং এই লোক কি সারাক্ষণ আমাকে ফলো করে নাকি। এরপর থেকে বাসা থেকে বের হলে বারবার আশেপাশে তাকাতাম তাকে দেখার আশায়, কিন্তু দেখিনি কখনো। হয়তো দেখেছি কিন্তু চিনতে পারিনি। আমার 16তম জন্মদিনে সে বাসন্তী রঙের একটা শাড়ি দিয়েছিল, আর বাকি জিনিসগুলো আগের মতোই ছিল। চুড়ি আর কানের দুল বরাবরের মতোই শাড়ির সাথে ম্যাচিং করা, সাথে কিছু কাঠগোলাপ। লোকটার পছন্দ অনেক ভালো রে আপু, খুঁজে খুঁজে কি সুন্দর শাড়ি আর বাকি জিনিসগুলো কেনে। শৌখিন অনেক, কিন্তু কে বলতো সেটা আমি কি করে বলবো? আমিও তো খুঁজছি। ইস, তুই কত লাকি, তোর প্রতি জন্মদিনে কত ভালো ভালো গিফট আসে তোর জন্য। তোর হিংসে হচ্ছে? কি যে বলিস, হিংসে হবে কেন? তুই লাকি সেটাই বললাম, হয়েছে এত বলতে হবে না, নিজের কাজে যা। এবার গিফট নিয়ে বেশি মাথা ঘামানোর সময় নেই, সামনে এক্সাম, রেজাল্ট ভালো করতে হবে। তাই পুরো কনসেন্ট্রেশনটা পড়াশোনায় দিতে হবে এবং অন্য কিছু ভাবার সময় নেই এখন। এবারও আমার রেজাল্ট ভালো হলেই হলো, ভালো একটা কলেজে ভর্তি হয়ে গেলাম। আম্মু আব্বু ছাড়াও আমার রেজাল্টে যে সবচেয়ে বেশি খুশি তিনি হলেন সেই অজ্ঞাত মানুষটি। এবং কলেজের নবীন বরণ অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই দেখলাম 80 বারের মতো কল দিয়েছে। আমি তো অবাক, এতবার কল দেওয়ার কারণ কি? আমি কল ব্যাক করে ভাবছিলাম, তখন তার কল আসে, আবারও তার থমথমে কণ্ঠ, এবং বুঝলাম কোনো কারণে রেগে আছে। এতক্ষণ কি করেছিলে? কল দিয়েছি দেখোনি? ঘুমাচ্ছিলাম। তুমি আজ কাজটা মোটেও ভালো করনি। কোন কাজটা? কলেজের শাড়ি পরে যাওয়াটা। এত সুন্দর করে সাজার কি দরকার ছিল? ছেলেরা তোমাকে দেখছিল। তোমাকে অন্য কারো চোখে দেখতে আমার ভালো লাগে না, আর কখনো খোলা চুলে কারো সামনে নিজেকে উপস্থাপন করবে না। আমি চাই না তোমার সৌন্দর্য বাইরের কেউ দেখুক। বোরখা পরে হিজাব করে যাবে এখন থেকে, আচ্ছা? মনে থাকবে। গুড গার্ল। লোকটার প্রতি আমার একটা অন্যরকম অ্যাট্রাকশন ছিল, কেন জানি না। তার সব কথা আমি মেনে নিতাম, মেনে চলতাম। ভালো লাগতো তার কথা শুনতে। তার শাসনগুলো, বিধিনিষেধগুলো আমাকে অন্যরকম ফিলিংস দিত। তাকে দেখার ইচ্ছাটাও আরো তীব্র হতো। এদিকে তার কণ্ঠের ওপর তো ক্রাশ খেয়ে বসেই আছি। তার বাচনভঙ্গি যে কোনো মেয়েকেই তার প্রতি উইল করে দিবে, এবং যথেষ্ট তার কথা। তার প্রতি নিজের ফিলিংসগুলো ও ডায়েরিতে লিখে রাখতাম। সে বয়সে ভালোবাসা না বুঝলেও ভালো লাগাটা বুঝতাম। তাকে না দেখলেও আমার তাকে ভালো লাগতো ভীষণ রকম। তবে সে কেন আড়ালে আছে সেটা এখনো বুঝতে পারছি না। কবে সে সামনে আসবে সেটাও রহস্য। কলেজে যাওয়া আসার পথে একটা ছেলে আমার পিছু নিচ্ছিল কিছুদিন যাবৎ। ছেলেটা বোকাটে নয়, তবে আমাকে নাকি তার ভালো লেগেছে, তাই প্রপোজ করেছিল। আমি রিজেক্ট করে দেই। তার সত্ত্বেও রোজ দাঁড়িয়ে থাকতো, আমার সাথে কথা বলতে চাইতো। আমি কখনো পাত্তা দেইনি, কোথাও বলিনি সেভাবে। একদিন হঠাৎ সে আমার হাত ধরে আমাকে দাঁড়াতে বলে তার কিছু কথা বলার জন্য। তার হাত এক ঝটকায় আমি ছড়িয়ে দেই এবং চলে এসেছিলাম। তারপরের দিন থেকে আমি আর ছেলেটিকে দেখিনি।
আসা যাওয়ার পথে চোখ ঘুরিয়ে চারদিকটা তেমন ছেলেটাকে আছে কিনা দেখলাম, কিন্তু ছেলেটি নেই। তবে সেদিনের পর তাকে আর দেখিনি। মনে মনে খুব খুশি হয়েছিলাম। কলেজ ছুটি হলে সোজা বাসায় চলে আসব এবং আশেপাশে এত তাকানোর কি আছে? কাউকে খোঁজো না তাই, এবং লাভও নেই। তোমার আশিক আর কখনোই রাস্তায় দাঁড়াবে না, তাকে খুঁজে লাভ নেই। সে এলাকা ছেড়ে চলে গেছে বলা ঠিক হবে না, বাধ্য করেছি চলে যেতে। তোমাকে অন্য কেউ দেখবে সেটাও সহ্য হয় না, তোমাকে অন্য কেউ স্পর্শ করবে সেটা মানব কি করে? আর তোমাকে বলছি, আশপাশে না তাকিয়ে সোজা বাসায় আসবে, কোনো হেরফের যেন না হয়। আমিও তার কথা মতো চুপচাপ বাসায় চলে আসতাম। কলেজ আর বাসা এভাবেই চলছিল, সাথে তার টুকটাক মেসেজ আর হঠাৎ কল তো ছিলই। আমার পরের জন্মদিনে তার গিফটে একটু পরিবর্তন আসে। গিফট বক্সটা এবার সে একটা ছেলের হাতে পাঠিয়েছে। ছেলেটা এসে কলিং বেল বাজানোর পর দরজা খুলবো কি না খুলবো সেটা নিয়ে ভাবছিলাম। 3বার কলিং বেল বাজানোর পর অবশেষে খুলেই দিলাম। আপনার নামে একটা পার্সেল এসেছে ম্যাডাম। কে পাঠিয়েছে সেটা বলার পারমিশন নেই, আপনি নিন এটা। কিন্তু কে পাঠিয়েছে, কে দিয়েছে? প্লিজ ম্যাডাম, আমার কাছে জানতে চাইবেন না, সময় হলে নিজেই জানতে পারবেন। বক্সটা আমার হাতে দিয়েই সে হন হন করে চলে গেল। আমি ভাবছিলাম সেই অজ্ঞাত মানুষটার গিফট এখনো এলো না কেন, আবার নতুন করে গিফট পাঠালো শুরু করলো কে? গিফট বক্সের ওপর কিছুই লেখা নেই। বাক্সটা খোলার পর প্রথমে পেলাম বকুল ফুলের মালা, লাল রঙের একটা জামদানি শাড়ি, বাকিগুলো সেই আগের মতোই। নতুন অ্যাড হয়েছে বড়সড় একটা চকলেট বক্স, যার ওপর টোকেনে লেখা গিফট ফর পিচ্ছি। পিচ্ছি প্রভাবকে মিন করে বলা বোঝায়। এবং ডায়েরি আর কলম বের করার পর নিচে দেখলাম আবারও সেই নীল রঙের কাগজের চিরকুট, শুভ জন্মদিন বিভা। এই দিনটা যেন তোমার জীবনে আরো অনেক অনেক বছর ধরে ফিরে আসে সেই কামনা করি। প্রতিবার একই স্টাইলে গিফট পাঠালে বোর লাগবে, তাই একটু নতুন ওয়েতে গিফট পাঠালাম। চকলেটগুলো পিচ্চির জন্য, ওকে কিছু দেওয়া হয়নি কখনো। তুমি তো আবার চকলেট পছন্দ করো না, তাই চকলেটগুলো পিচ্চির জন্য দিলাম। ওকে দিয়ে দিও, ভালো থেকো। এবারে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, সত্যি লোকটার চয়েস অনেক ভালো। এর মধ্যে বাবা আমাকে নতুন ফোন ও সিম কিনে দেয়, তাকে মেসেজে নতুন নাম্বারটা সেন্ড করে দেয়। তার মেসেজ রিপ্লাইয়ে সে জানতে চাইলো আমার ফেসবুক আইডি কি, এবং সেটাও তাকে জানিয়ে দিলাম। অজ্ঞাত নামের একটা আইডিতে রিকোয়েস্ট আসার পর আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আইডিটা তন্ন তন্ন করে খুঁজো, কোনো আইডেন্টিটি পেলাম না, নিরাশ হলাম। তাকে কি এই জীবনে আমি কখনোই দেখতে পাবো? তার দেওয়া জামদানি শাড়িটা পরে ফেসবুকে ছবি আপলোড করার পরেই আমি তার তোপের মুখে পড়লাম। নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করার এত শখ, নিজেকে সবাইকে দেখানোর এত ইচ্ছে কেন তোমার? পাবলিক ফিগার হতে চাও নাকি? আপনি এসব বলছেন কেন? তুমি ফেসবুকে ছবি দিলে কেন? অনেকেই তো প্রোফাইলে ছবি দেয়, তাই আমিও দিয়েছি। কেন দিবে তুমি? তোমাকে তো বলেছিলাম আমি চাই না তোমাকে কেউ দেখুক। আমার তো অনলাইন জগতের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। তোমার ছবি অনেক বাজে কাজে ব্যবহার করা যেতে পারে। সেসব ছাড়াও প্রোফাইলে তোমার ছবি থাকার সুবাদে অনেক ছেলেই তোমাকে দেখবে, সেটা আমি চাই না। ঠিক আছে, আমি ছবি ডিলিট করে দিচ্ছি। ডিলিট তো করবেই। হ্যাঁ, নেক্সট টাইম আর কখনো তোমার ছবি ফেসবুকে দিবে না, মনে থাকবে। জি। আমার 18তম জন্মদিনে আবারও তার গিফট হাজির। 18তম জন্মদিন, তাই 18টা অর্কিড ছিল পার্সেলের সাথে। নীল রঙের শাড়ির সাথে শাড়িটা পরে থাকা, কিছু ছবি দেওয়ার আবদার, এবং তার কোনো আবদারে না বলার ক্ষমতা আমি অনেক আগেই হারিয়েছি। আমার জন্মদিনে তার পার্সেল আসাটা আমার কাছে সাধারণ ব্যাপারই হয়ে দাঁড়িয়েছিল তখন। তাকে দেখার জন্য তখন আর মনটা উতলা হলো না। তার এই দূরত্বটাই তখন ঠিক মনে হতো। তার সাথে মাঝে মাঝে টুকটাক মেসেজে টুকটাক কথা বেশ ছিল। এসবের মধ্যেই তার প্রতি ভালো লাগাটা কখন ভালোবাসায় রূপ নিয়েছিল বুঝতেই পারিনি। হ্যাঁ, আমি না দেখেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। হয়তো সেটা বোকামি, তবে সে বোকামিটাই আমি করেছি। এভাবে সময় এগোতে থাকে এবং তার পার্সেল সংখ্যা এক এক করে 10-এ এসে দাঁড়ালো। আর পরিচয় 9 বছরে। ততদিনে আমি ভালো একটা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে অনার্স শেষ করার পথে।
অনার্স তৃতীয় বর্ষে ওঠার পরেই বাবার মাথায় ভূত চাপলো আমার বিয়ে নিয়ে। বাবাকে অনেক বুঝিয়ে নিজের কেরিয়ারের কথা বলে পড়াশোনার দোহাই দিয়ে বিয়ে আটকে রাখতাম। তবে মূল কারণ ছিল সেই অজ্ঞাত মানুষটা। তাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী করার কথা আমি ভাবতে পারছি না। কিন্তু বাবাকে তো তার কথা বলতেই পারছি না, এবং তাকে কখনো চোখেই দেখলাম না, তার কোনো ডিটেলসই জানতাম না। তার কথা কিভাবে বলবো? অনার্স শেষ করার পর বাবা কোমর বেঁধে নামলেন, বিয়ে আমাকে দিয়েই ছাড়বেন। এদিকে আমি বাবাকে যুক্তিসঙ্গত কারণও দেখাতে পারছি না বিয়ে না করার। নিজের কেরিয়ার নিয়ে যখন বললাম, বাবাও তার উপায় বাতলে দিল এবং মাও আবার তার সাথে একমত হয়। এবার বিয়েটা করা উচিত, কিন্তু আমি কি করে ওদের বলতাম আমি যাকে ভালোবাসি তাকে এখন বিয়ে করা সম্ভব নয়, এবং সে কখনোই দেখাই দেয়নি আমাকে। হুটহাট করে তার মেসেজ বা কল আসে, ভীষণ টানাপোড়ানে এসেছিলাম আমি। এবং আমার জন্মদিনে বাবা হঠাৎ বললেন আগামীকাল বাসায় কিছু মেহমান আসবে। আমি যেন কোথাও না বের হই এবং বের হতে না চাই। জানতে চাইলাম কে আসবে। বাবা বললেন পাত্রপক্ষ তোমায় দেখতে আসবেন। ছেলের ব্যাপারে বাবা আগেই খোঁজ খবর নিয়ে রেখেছেন। ছেলেরাও আমাকে পছন্দ করে খুব, এবং কালকে জাস্ট অফিসিয়ালি আসবে কথা বলার জন্য। এবার নাকি বাবা আমার কোনো কথাই শুনবেন না। ছেলে অনেক ভালো, সব ঠিক থাকলে এখানেই বিয়ে দিবেন আমার সাথে। এবং আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হবে এবার? এবার তো আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তার নাম্বারে কল দিলাম, সুইচ অফ বলছে। আমার মাথায় হাত, তার সাথে কন্ট্রাক্ট করব কিভাবে? আমি অনবরত ট্রাই করে যাচ্ছি বিকেল থেকে। অবশেষে রাত 10টার পর কল ঢুকলো। আমিও যেন প্রাণ ফিরে পেলাম। ফোনের ওপাশে তার কণ্ঠটা শুনেই কান্না চলে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কান্নার জন্য কিছুই বলতে পারছিলাম না। কি হয়েছে সেটা তো বলবে। কান্না বন্ধ করো বলছি। আমার বিয়ে ঠিক করেছে বাবা, আপনি কিছু একটা করুন। সেটা তো ভালো কথা, এতে কান্নার কি হলো? আর এখানে আমি কি করব? কান্নার কি হলো মানে? আমার বিয়ে হয়ে যাবে আর আপনি কিছু করবেন না? দেখো, তোমার বিয়ে হলে আমার করণীয় হবে তোমাকে উইশ করা আর গিফট পাঠানো। এটা ছাড়া আমি আর কি করতে পারি? এসব আপনি কি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন না? হোয়াট? আমি কেন তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন এসব গিফট, মেসেজ, কল এসব কেন? আপনি আমাকে ভালোবাসেন না? কি বলো আবোল তাবোল কথা বলছো তুমি? আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? গিফট পাঠালে আর কথা বললে কি ভালোবাসা হয় নাকি? কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি, প্লিজ আপনি কিছু একটা করুন। আমি এই বিয়ে করতে চাই না। কি বোকার মতো কথা বলছো তুমি? আমি কিছু কেন করব? আচ্ছা তুমি বলো, আমি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? না, কখনো আমাকে বলেননি। কমিটমেন্ট দিয়েছি? বলছে কাউকে গিফট দিলেই কি ভালোবাসা হয়? সেটা বুঝায় নাকি ভালোবাসা? এসব পাগলামি বাদ দাও। ছেলে ভালো হলে বিয়ে করে নাও। আর তুমি কখনো আমাকে দেখোনি। আমি কে, আমি কি করি, কিছুই তুমি জানো না। আমাকে ভালোবাসো কি করে? এসব নিছক পাগলামি। আমি তোমাকে গিফট পাঠাতাম তাই তোমার আমাকে ভালো লেগেছে, এর বেশি কিছুই না। তোমাকে পাঠানো এটাই আমার শেষ গিফট। আর কোনো গিফট বা তোমাদের সাথে আর কথা হবে না। তাহলে এতদিন এসব গিফট, মেসেজ কেন করতেন, কল করতেন বলুন? এই 9 বছর আমার সাথে কেন এই লুকোচুরি খেললেন? গিফট পাঠাতাম আমার ইচ্ছে হতো বলে এবং ভালো লাগতো বলে। এর বেশি কিছু ভাবতে যেও না, সেটা বোকামি হবে তোমার। এসব ভুলে নতুন জীবন শুরু করো। আমার জন্য বিয়ে না করাটাই তোমার বোকামি এবং বই আর কিছু নয়। ভালো থেকো, আর ডায়েরি লেখা ছেড়ে দিও না আবার। আমি কিন্তু হুট করে এসেই আমার দেওয়া ডায়েরিগুলো চেয়ে বসবো, তখন আমাকে সেগুলো দিতে হবে। আমাদের কি আদৌ কখনো দেখা হবে? ভাগ্য চাইলে অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাস, আজ আমার বিয়ে হয়ে গেল, এবং বাবাকে আর কিসের ভরসায় বিয়ে পেছাতে বলবো? কার ভরসায় বা অপেক্ষা করে থাকবো? তাই আর বাবার মুখের ওপর জোর দিয়ে কিছু বলতে পারিনি। বাবার পছন্দের ছেলেকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছি, যদিও আমি নাকি ছেলেদের পছন্দেই ছিলাম। এবং আমি খুব অবাক হলাম যখন আমার বেস্ট ফ্রেন্ড নসীন যখন আমাকে সাজাতে এলো। তুই? আমার ভাবিকে সাজাতে এলাম। ভাবি? তোর যার সাথে বিয়ে হচ্ছে সে তো আমার ভাই, চাচাতো ভাই। এই বিয়েটা বাবাই ঠিক করেছে।
যদিও ভাইয়ারও তোকে পছন্দ হয়েছে। বলে রাখা ভালো, নসীন আর আমার বাবা খুব ভালো বন্ধু। বিয়ের আগে ফাতিনকে আমি একবার দেখেছিলাম এবং বেশ পরিপাটি হ্যান্ডসাম একজন মানুষ, সুদর্শনও বটে, তবে কোনো কথা বলা হয়নি, সেও বলেনি, আমার ইচ্ছেও হয়নি। ওরা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে ডায়েরি নিয়ে বসেছি। অভ্যাস ও বদ অভ্যাসে যাই হোক, ডায়েরি লেখাটা আমার জন্যই তাই। আর কখনো হয়তো সেই অজ্ঞাত মানুষটা কল বা মেসেজ দিবে না, হয়তো অজ্ঞাত নামের কোনো পার্সেলও আসবে না, তবে সে সব সময় মনেই থাকবে এবং ডায়েরি লেখার মতো সেই আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাকে দেখার একটা সুপ্ত ইচ্ছে আমার মনে থেকেই যাবে। তাকে ভুলে যাওয়া এতই সহজ নয়। এত বছর ধরে একটু একটু করে তার জন্য মনে জায়গা তৈরি হয়েছে। এক ঝটকায় তাকে সরিয়ে সরিয়ে অন্য কাউকে জায়গা দিয়ে দেওয়া মোটেই সহজ ব্যাপার নয়। তবে যার সঙ্গে সারা জীবনের জন্য বাধা পড়েছি, তাকে আমি কখনোই ঠকাবো না। আপ্রাণ চেষ্টা করব তার জন্য নিজেকে তৈরি করতে। কাঁধে কাঁধ স্পর্শ পাওয়ার লেখা বন্ধ করে দিল, পিছনে তাকালো বিভা এবং দেখলো প্রভা দাঁড়িয়ে আছে। কি রে, তুই ঘুমাসনি এখনো? না আপু, ঘুম আসছে না, তাই ভাবলাম তোর কাছে চলে আসি। তুই ঘুমাসনি কেন এখনো? আমারও ঘুম আসছে না, আর এই যে লিখছিলাম, এখনই শুতে যাব। ডায়েরিটা ড্রয়ারে রেখে বিভা উঠে পড়ে। তোর খুব কষ্ট হচ্ছে তাই না আপু? কষ্ট হবে কেন? আমাকে মিথ্যা বলিস না আপু, আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমার চেয়ে বেশি কেউ তোকে বুঝে না। আচ্ছা আপু, তুই ফাতিন ভাইয়ার সাথে সংসার করবি কি করে, যেখানে তুই অন্য কাউকে ভালোবাসিস? এসব কথা আর বলিস না কখনো। আর জানিস তো, মেয়েদের নিজেদের হাজারবার ভেঙে হাজারবার গড়তে হয়। আমিও নিজেকে ভেঙে চুরে গড়ে নিব। তুই চিন্তা করিস না, মন থেকে পারবি মেনে নিতে? পারতে যে হবেই আমাকে। যার সাথে বিয়ে হয়েছে আমার দিকে অসন্তোষ ছিল বলে তাকে তো আর কষ্ট দিতে পারবো না। আমার তো যথেষ্ট কষ্ট হোক। এবং চোখের জলটা কেন আড়াল করছিল আপু? এবং কান্না চেপে রাখলে কষ্ট আরো বাড়বে আপু। একটু কান্না কর এবং হালকা লাগবে। কথাটা শুনে বিভার চোখে জলটা আরো বাদ মানেনি, প্রভাবে জড়িয়ে এবং হু হু করে কেঁদে ওঠে। প্রভাও আপুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। সে রাতে প্রভা বিভার সাথেই রইল এবং বিভা প্রভার কোলে মাথা রেখে বাচ্চাদের কোলের মতো করে ঘুমিয়ে পড়ে। প্রভা আপুর মাথায় হাত বুলিয়ে দেয়। ও তো জানে আপুর মনের ওপর দিয়ে কি ঝড় বইছে। বিভার ঘুম ভাঙে মোবাইলের রিংটোনের শব্দে। ঘড়িতে তখন বাজে 8টা। প্রভা ততক্ষণে উঠে চলে গেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার ভেসে আছে। বিভা ভাবছিল কে হতে পারে। ও মনে মনে চাইছিল কলটা যেন সেই অজ্ঞাত মানুষটার হয়। ওর যে সেই মানুষটার কণ্ঠ শুনতে খুব ইচ্ছে হচ্ছে। কলটা রিসিভ করে বিভা। ওপাশে কে আছে জানার জন্য, ওপাশের মানুষটাকে সেটা বোঝানোর জন্য বিভা চুপ করে আছে। ওপাশের মানুষটাও চুপ। বিভাই প্রথম কথা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিভা? কণ্ঠ শুনে বিভা বুঝতে পারলো ও যার কল আশা করেছিল কলদাতা সে নয়। ভালো আছি, সরি বাট আমি আপনাকে চিনতে পারিনি। আমি ফাতিন। কথাটা শুনে বিভা চুপ হয়ে গেল। ওর আনইজি ফিল হচ্ছিল খুব। এখনো চিনতে পারোনি? জি চিনেছি। কেমন আছেন আপনি? ভালো। কি করছিলে তুমি? ঘুমাচ্ছিলাম। আপনি? আমি তো বের হব, যাব এখন, রাজশাহী চলে যাব। ও আচ্ছা, উঠে ফ্রেশ হও, পরে কথা বলবো। কালকে তো কথা হয়নি তাই কল দিয়েছি। বিভা ভাবছিল ডাক্তাররা নাকি বদমেজাজি হয়। কই, ফাতিনের সাথে কথা বলে তো এমন কিছু মনে হলো না। কি করছো বিভা? বেলকনিতে বসে আছি। আপনি? আমি হসপিটালে রোগীদের ওয়ার্ড রাউন্ড দিয়ে এসে বসলাম এখন। ও আচ্ছা বিভা, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? এই বিয়েতে তোমার মত ছিল তো? মত থাকবে না কেন? আর আপনি তো পছন্দ না হওয়ার মতো কেউ না। বা কোথাও তো ভালোই পারো তুমি। ইমপ্রেসিভ, থ্যাঙ্কস। এবং বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ভালো লাগে ভীষণ তোমাকে আমার। কেন সেটা তো জানি না, তবে তোমার চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। আর চোখ জোড়া তো যে কাউকে কাবু করে নিতে পারে। এত মায়াবী কেন তুমি? আমি জানি না। আচ্ছা, জানতে হবে না। তবে জানো তো, আমি কিন্তু আমার বউকে খুব ভালোবাসবো। বিভা কিছু না বলে চুপ করে রইল। চুপ কেন ম্যাডাম? কিছু বলো। এবং কি বলবো? এবং কিছু বলার নেই। আচ্ছা এটা বলো, তুমি কাউকে ভালোবাসতে? কারো সাথে রিলেশন ছিল তোমার? নিঃসংকোচে বলতে পারো। রিলেশন ছিল না, তবে ভালোবাসতাম।
তো তাকে বিয়ে করলে না কেন? মানে তাকে পাওয়া হলো না কেন? তোমার ভাগ্য ছিল না তাই? অতীত নিয়ে কথা না বললেই কি হয় না? আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবি। শিওর অতীত নিয়ে আর কথা বলবো না তো? আমিও এটাই বলতাম, আমাদের মধ্যে অতীত আর আসবে না। আর জানো তো, তোমার বরটা অনেক রোমান্টিক, সে তোমাকে অতীত নিয়ে ভাবার ফুসরত দিবে না। তাই আমার এখানে আসার পর মিলিয়ে নিও তুমি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। বিভা আর ফাতিনের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে হয়ে গেল। অনুষ্ঠানের পরদিন বিভাকে নিয়ে ফাতিন রাজশাহী চলে আসে। এই 1 মাসে ওদের মধ্যে কিছুটা বন্ধু সুলভ সম্পর্ক হয়েছে। বিভা সবসময় চাইতো ওর হাজবেন্ড প্রথমেই ওর বন্ধু হতে হবে। ফাতিনের সাথে কথা বলে বিভা ওর মধ্যে একটা ভালো বন্ধু খুঁজে পেয়েছে। ফাতিন ওর বর নয়, বরং বন্ধু হয়ে উঠতে চাচ্ছে, এবং ফাতিনকে ভালো লাগার জন্য বিভার কাছে এটাই বড় কারণ। রাজশাহী চলে আসার পর শুরু হলো বিভা আর ফাতিনের ছোট সংসার। বাসায় কিছু করেনি বলে এখানে এসে সংসার গোছাতে কিছুটা বেগ পেতে হয়েছে বটে, তবে ফাতিন পাশে থাকায় ওর সাহায্য হয়েছে এবং গুছিয়ে নিয়েছে সবটা। ফাতিন খুব গোছানো একটা মানুষ, খুব শান্ত সে। ওর কাজগুলো ও নিজেই করতে পছন্দ করে, আর হাতে খুব বেশি সময় না থাকলেও যতটুকু পারে নিজে গুছিয়ে নেয়। শত ব্যস্ততার মধ্যেও বিভাকে সে পর্যন্ত সময় দেওয়ার চেষ্টা করে। বিভার পছন্দ অপছন্দ খুব এবং অল্প সময়ে তার আয়ত্তে চলে আসে, এবং সে খুব রোমান্টিকও বটে। যতক্ষণ বাসায় থাকে বিভাকে ওর সাথেই ব্যস্ত করে রাখে, আর হসপিটালে গেলে সময় পেলেই বিভাকে ফোনে ব্যস্ত রাখে। বিভা মন খারাপ করার সময় পায় না, তবুও কোনো গোধূলি লগ্নে অজ্ঞাত মানুষটাকে ভেবে ভীষণ মন খারাপ হয়ে যায় তার, এবং খুব করে জানতে ইচ্ছা করে সে কে, কেই বা এত লুকোচুরি ছিল, এবং কেনই বা সে উধাও হয়ে গেল। এখনো বিভা রোজই ডায়েরি লিখে। ফাতিন বেরিয়ে যাওয়ার পর ডায়েরি নিয়ে বসে বিভা। আমার বউটা এত আনমনা হয়ে কি ভাবছে? এমনই এক বিকালে বেলকনিতে দাঁড়িয়ে বিভা গিফট নিয়ে আর সেই মানুষটাকে নিয়ে ভাবছিল, তখন পেছন থেকে জাপটে ধরে ফাতিন। এবং এই সময়, তুমি এই সময় কেন? ভাবলাম এই গোধূলি বিকেলটা আমার বউয়ের সাথে কাটাই, তাই চলে এলাম। কফি দিব? তোমার দিতে হবে না, আমি কফি করব আজকে। এবং তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। তুমি কেন করবে? আমি করে আনছি, বললাম তো আমি করব। বলেই ফাতিন কিচেনে চলে যায়, এবং এমনই কি করে যেন বুঝে যায় বিভার মন খারাপ। তখন এমন এমন কাজ করে যে বিভার মন খারাপ থেকে ভালো হয়ে যায়। এবং বিভা চলে বৃষ্টি বিলাস করে আসি, এবং বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো চলো ছাদে যাই। আমার ইচ্ছে করছে না ফাতিন, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। এটা কোনো কথা? বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না এটা বিশ্বাসযোগ্য? আমার ভালো লাগে না, ভিজলে ভালো লাগবে, চলো তো। বলেই বিভাকে হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল ফাতিন। বিভা সেই মানুষটাকে বৃষ্টিতে ভেজা নিয়ে কোথার পর বিভা আর বৃষ্টিতে ভেজেনি কখনো। এখনো ওর সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। জানো বিভা, আমার খুব ইচ্ছে ছিল আমার ওয়াইফকে নিয়ে একসঙ্গে বৃষ্টি বিলাস করব। ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। বিভা শুধু ঠোঁটে একটা মেকি হাসি ঝুলানো, এবং এর মনের ভেতরে তখন তোলপাড় চলছে। বৃষ্টির ফোঁটাগুলোকে পিছনের সব মনে করিয়ে দিচ্ছে। এদিকে ফাতিনের চোখে মুখে খুশি লেপ্টে আছে, এবং সেটা চোখে পড়ায় বিভাই সামনে নিল নিজেকে। এভাবে সময় গড়ালো। বিভার জন্মদিন চলে এলো, পরপর 2টা স্পেশাল ডে, বিভার জন্মদিন আর ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। বিভার মনে থাকলো এসব নিয়ে ফাহিমকে কিছুই বলেনি, বিশেষ করে ওর জন্মদিন নিয়ে ওর কোনো মাথা ব্যথাও নেই। এবার তো আর কোনো পার্সেল আসবে না। ফাতিন কিছুদিন যাবৎ খুব ব্যস্ত, কিভাবে ঠিকমতো সময় দিতে পারছে না। বিভা নিশ্চিন্ত যে ফাতিন বেমালুম ভুলে গেছে দিনগুলোর কথা, এটাই তো স্বাভাবিক। খাওয়ার সময়টাই পাচ্ছে না, সেখানে এসব মনে রাখার তো পরের ব্যাপার। বিভা সকালে ঘুম থেকে উঠেই দেখলো ফাতিন পাশে নেই। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে বুঝলো ওর উঠতে অনেক দেরি হয়ে গেছে, ফাতিন বেরিয়ে গেছে তাহলে।
ফাতিন নাস্তা না করে বের হয়ে গেছে ভেবেই বিভার মন খারাপ হয়ে গেল। রাতে এলার্ম দিতে ভুলে গেছিল, তাই এই বিপত্তি। কি ভেবে ওর ফেসবুকে নক করলো। ওর বন্ধু মহল থেকে শুরু করে রিসিপশনিস্ট অনেকে জন্মদিনের উইশ করেছে। বিভা সবাইকে ধন্যবাদ দিয়ে ফেসবুক থেকে বেরিয়ে পড়লো। ফ্রেশ হয়ে কিচেনের দিকে পা বাড়ালো। ডাইনিং রুমে আসতেই দেখলো টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা এবং পানির বোতলে একটা চিরকুটে ঝুলছে, সেটা হাতে নিল সে। হ্যাপি বার্থডে বউজান। রাতে উইশ করতে পারেনি, ঘুম চলে এসেছিল। কখন 12টা পেরিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারিনি। আর সকালে তোমার ঘুমটা ভাঙতে ইচ্ছে হচ্ছিল না, তাই নাস্তা করে নিয়েও সব রেডি করে রাখা আছে। বিভা একটু মুচকি হাসলো। এত কিছুর পরও ফাতিন ওর জন্মদিনটা ভোলেনি। তখন ওর ফোনটা বেজে ওঠে। ফাতিন কল করেছে। হ্যাপি বার্থডে ডিয়ার, থ্যাঙ্কস। তুমি এত রান্না বান্না কখন করলে আর আমাকে ডাকোনি কেন? ডাকতে ইচ্ছে করছিল না, ঘুমন্ত তোমাকে খুব সুন্দর লাগছিল। নাস্তা করেছো? করবো এখন। গুড। এবং দুপুরের রান্না ওর করে রেখেছি। আর শোনো, বিকেলে রেডি হয়ে থেকো, বের হব। কোথায় যাব? সারপ্রাইজ সেটা। তোমাকে আজকে একটা স্পেশাল সারপ্রাইজ দিব। আমার এখন ওটি আছে, তাই রাখছি। বিভা মনে মনে ভাবলো, পাগলটা যে কি করে। নাস্তা শেষ করে রুমে যেতেই বাসার কলিং বেল বেজে উঠল। বিভা লুকিং গ্লাসে দেখলো দারোয়ান দাঁড়িয়ে আছে। বিভা দরজা খুলে দিল। কিছু দরকার চাচা? আপনার নামে একটা খাম দিয়ে গেছে একজন, বলল আপনাকে দিয়ে দিতে। কই দেখি খামটা। ওর হাতে দিল। কে দিল চাচা? একটা ছেলে দিয়ে গেছে আপনার নাম করে, পরিচয় বলেনি। আমি যাই মা। চাচা আসুন। দরজা লক করে বিভা ড্রয়িং রুমের সোফাতে বসেই খামটা খুললো। বিভা, সংসার নিয়ে সুখেই আছো, আমাকে হয়তো ভুলেই বসে গেছো, এবং সেই ভালো। অতীত ভুলা যাওয়ায় উচিত তোমার। আজকে আমি তোমার সাথে দেখা করব। তোমার সাথে পরিচয়ের 10 বছর হলো আজ, মানে 10 বছর আগে আজকের দিনেই তোমায় গিফট পাঠিয়েছিলাম। আজকের দিনটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করতে চাই। নিচের দেওয়া ঠিকানায় 2টার মধ্যে চলে এসো, আমি ওয়েট করব। নিচে দেখলো ওদের বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্ট এর ঠিকানা দেওয়া আছে, সাথে একটা নম্বর। বিভা চিঠিটা হাতে নিয়ে ঠাই বসে রইল। এত বছরের প্রতীক্ষা, আড়ালে থাকা মানুষটা আজ ওর সামনে আসবে। ভাবতে ওর কেমন লাগছে। ওর খুশি হওয়া উচিত নাকি কান্না পাওয়া উচিত ও বুঝে উঠতে পারছে না। বহুল অনাকাঙ্ক্ষিত একটা দিন, এবং অজ্ঞাত মানুষটার সাথে দেখা পাবে সে। ও বসা থেকে উঠে পড়ল। ওর যে আর তর সইছে না। সব গুছিয়ে নিল তাড়াতাড়ি। সময় যেন কাটছে না। অবশেষে সব কাজ শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। 2টার আগেই ও রেস্টুরেন্টে পৌঁছে যায়। চিঠিতে দেওয়া নম্বরটাতে কল করতেই ওকে বলল 2তলায় চলে যেতে। 2তলায় যাওয়ার পর বিভা দেখলো চারদিকটা অন্ধকার। হঠাৎ রেস্টুরেন্টের বড় টিভির স্ক্রিনে ওর ছবি ভেসে উঠল। ওর ছোটবেলার ছবি থেকে শুরু করে ওর এখনকার ছবিগুলো একের পর এক আসতে থাকলো। ছবিগুলো একটার পর একটা, এবং লাইট জ্বলে উঠতে শুরু করলো একটার পর একটা। লাইট জ্বলে ওঠার পর বিভা দেখলো প্রভা, ওর বাবা মা এবং ফাতিনের বাবা মা, ফাতিনের কলিগরা সেখানে উপস্থিত। বিভা ওদেরকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। তোমরা? সারপ্রাইজ। কিন্তু তোমরা এখানে কি করো? এবং আজকে তোর বার্থডে, আর আমরা আসবো না? কিন্তু তোমাদের তো এখানে আসার কথা না। তাহলে এখানে কার আসার কথা? বিভা পেছনে ফিরে ফাতিন প্রশ্ন করে। তোমার তো বিকেলে। এখানে কার আসার কথা ছিল বলো? কার জন্য এখানে এসেছো তুমি? আমি করে বলেই থেমে গেল বিভা। কি হলো বলো? অজ্ঞাত মানুষটার সাথে দেখা করতে এসেছো তাই না? আমাকে একবার বলার আসার প্রয়োজন বোধ করনি তুমি? বাহ ফাতিন, শোনো। কি শুনবো আর? বিভা, অজ্ঞাত মানুষটা চিঠি পেয়ে আমাকে কিছু না জানিয়ে চলে এলে। এখনো ওর প্রতি এত ফিলিংস? তুমি ভুলেই গেছো তুমি কারো ওয়াইফ। এবং আমার ভুল হয়ে গেছে ফাতিন, ভুল। এটা তোমার কাছে এক্সপেক্ট করিনি বিভা। আমার কোনো মূল্য নেই তোমার কাছে। তুমি ভুল বুঝছো ফাতিন। আমার কথাটা শোনো। আমার আর কিছু শোনার নেই। যা বুঝার আমি বুঝে গেছি, বলেই ফাতিন অন্যদিকে চলে গেল। বিভার খুব কান্না পাচ্ছিল। ও এত কিছু আসলেই ভাবেনি, এবং ফাতিনকে বলে বের হওয়ার কথা ওর আসলেই মনে ছিল না। তাই কি ফাতিনই ওই চিঠিটা লিখেছিল ওকে পরীক্ষা করার জন্য? কিন্তু ফাতিন ওই মানুষটার কথা কি করে জানলো? এসব ভাবতে ভাবতে বিভা একটা চেয়ারে বসে পড়ে। এরকম কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা ছিল না। কাঁদছিস কেন আপু? আজকের দিনে কেউ কাঁদে নাকি? প্রভা ওর কাঁধে হাত রাখে। ওই চিঠিটা পেয়ে আমি সত্যি সব ভুলে গিয়েছিলাম। যাকে দেখার এত বছরের ইচ্ছে
মনে পুড়িয়ে রেখেছিলাম। তাকে দেখার অফার পেয়ে সত্যি সব মাথা থেকে বেরিয়ে গেছিল। চোখ মুছ, যাকে দেখার জন্য এভাবে ছুটে এলি তাকে দেখবি না মানে? বিভার চোখ মুখে বিস্ময়। মানে সে অজ্ঞাত মানুষটাকে দেখবি না? কোথায় সে? প্রভা বাকিটা আমি বলি। বলেই ফাতিন এগিয়ে গেল এবং বিভার সামনে হাঁটু গেড়ে বসলো। সরি বিভা, আজকের দিনে তোমাকে কাঁদানোর জন্য। বিভার হাত জোর এবং হাতের মুঠোয় নিয়ে বলল, সেই অজ্ঞাত মানুষটাই আমি বিভা। কি? আমি সেই অজ্ঞাত মানুষটি, এবং আমি তোমাকে গিফট পাঠাতাম এবং মেসেজ কল আমি করতাম। বিশ্বাস হচ্ছে না? তোমার ওই মানুষটার সাথে যে নাম্বারে কথা হতো সেই নাম্বারটাতে কল করো, তাহলেই বুঝতে পারবে। বিভা সেই নাম্বারটাতে কল করতেই ফাতিনের পকেটে থাকা একটা মোবাইল বেজে উঠল। ফাতিন বিভাকে মোবাইলটা দেখালো। বিভার নাম্বারটা স্ক্রিনে ভাসছে। ফাতিন বিভার সাথে ফেক আইডি দেখালো এবং ওদের চ্যাটিংগুলো। বিভা অবাক হয়ে ফাতিনের মুখের দিকে তাকিয়ে রইল। ফাতিনকে সেই অজ্ঞাত মানুষটা। এখন যেন বিভার ফাতিনকে অপরিচিত মনে হচ্ছে। ওর বিস্ময় কাটছিলই না। আমি তোমাকে প্রথম দেখেছিলাম নোমান ভাইয়ার নসীনের ভাই এবং বিয়েতে, এবং তখন তোমাকে ভালো লাগে। তবে এসব ভালো লাগা বোঝার জন্য তুমি তখনও অনেক ছোট। তাই ভেবেছিলাম একটু অন্যভাবে তোমার চ্যাটে থাকবো। চেয়েছিলাম আমাদের গল্পটা একটু অন্যভাবে লেখা হোক, তাই এই পদ্ধতিটাই নিলাম। এবং এতে তোমার পড়াশোনারও ক্ষতি হয়নি, আর আমিও ক্যারিয়ারটা গুছিয়ে নিতে পেরেছি। তোমার খোঁজ বেশি নসীনের কাছ থেকেই পেতাম, এবং আর মাঝে মধ্যে আমি ফোনও করতাম তোমাকে। তাহলে সেদিন কেন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসা না? কেন পরিচয় দেওনি? আমি তোমার সামনে একটু নাটকীয়ভাবে আসতে চেয়েছিলাম, তাই বলেছিলাম এভাবে না এলে তোমাকে চমকাতাম কি করে? তুমি এখানে এসেই জেনে যেতে কে সেই অজ্ঞাত, তাহলে আর মজা থাকতো কই? তোমার এই বিশ্বে অবাক হয়ে যাওয়া চেহারায় বা কি করে দেখতাম? আচ্ছা, একটা ব্যাপার এখনো বুঝিনি। তোমার আর সেই মানুষটার কণ্ঠ তো মিলে না। আমার সাথে যে কথা বলতো তার কণ্ঠ তো তোমার মতো না, আর হাতের লেখাটাও না। ভাবি, ওইটা আমি ছিলাম। মানে আপনার সাথে কথা আমি বলতাম। পাশ থেকে ফাতিনের ভাই ফাহিম বলে উঠত, এবং ভাইয়া আমাকে দিত, কথা বলতো এবং কথা বলাতো। চিঠিগুলো আমি লিখতাম। ভাবি, উফ, এত টুইস্ট! তো কেমন লাগলো আমার সারপ্রাইজ? জঘন্য। তোমার প্রথম রিয়াকশনে আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম জানো? এরপর সবাই হেসে উঠল। বিভার জন্মদিনের কেক কাটার পর সবাই দাওয়াত খাওয়ার শুরু করলো। সময়টা ভালোই কাটলো সবার। অন্যান্য জন্মদিনের মতো বিভার এবারও জন্মদিনটা খুব স্পেশাল হলো, এবং অবশেষে রহস্য উন্মোচন হলো। আর বিভা সেই মানুষটাকে জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে যাকে ভালোবেসে ফেলেছে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? প্রিয়জন পাশে থাকলে সব মুহূর্তেই স্পেশাল হয়ে ওঠে। প্রিয় লিসেনার্স, আপনারা মনে করেছেন এখানেই ঘটনা শেষ? না, এখানে ঘটনা শেষ না। বিভার স্বামী বিভাকে মিথ্যা কথা বলে। তারপরের দিন আবার তার কাছে গিফট এবং অনেক কিছু আসে। সেখানে লেখা ছিল, আমি অনেক দিন আগেই মারা গিয়েছি, প্রায় 25 বছর হবে, আর তোমাকে আমি মেসেজগুলো করেছি। বিভা আবার এই চিঠিগুলো পেয়ে তার স্বামীকে অবিশ্বাস করে, কিন্তু কি করার আর, তার সাথে তো তার স্বামীর বিয়ে হয়ে গেছে। অনেক দিন চলে যায়, তারপরও সে আর কিছু বলতে পারে না। একদিন আবার সেই অজ্ঞাত ব্যক্তি থেকে চিঠি আসে। বিভা বুঝে যায় তার স্বামী তার ডায়েরিটি পড়ে ফেলেছে এবং সিম নম্বর নিয়ে নিয়েছে তার ডায়েরিটির নম্বরের মতো। তাই সে বুঝতে পেরেছে এগুলো সব তার স্বামীর বানানো, এবং সে বলেছে যা অজ্ঞাত ব্যক্তিটি সে আসলে সে নয়, এবং সে অনেকদিন আগেই মারা গিয়েছে। সে অজ্ঞাত ব্যক্তিটির চিঠিটা থেকে বুঝতে পারে। এভাবে অনেক দিন কেটে যায় এবং একের পর এক আবার গিফট আসতে থাকে তার কাছে সেই অজ্ঞাত ব্যক্তিটির নাম থেকে, এবং অজ্ঞাত ব্যক্তিটি কোনোদিন তার চিঠিতে নাম লেখে না।